দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC সভা চলছে। সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এটি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য জানিয়েছে। বৈঠকে 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। একই সঙ্গে ADP চূড়ান্ত ও অনুমোদন দেওয়া হতে পারে। এছাড়া সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা বাস্তবায়নে 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন হওয়ার কথা রয়েছে। হবিগঞ্জে বন্যার পানি কমে আসায় এখন দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন। জেলায় প্রায় 350 কোটি টাকা ফসলের ক্ষতি হয়েছে। বছরের খাবার আর দেনা নিয়ে চিন্তিত কৃষকরা। সোনালী ফসল গড়ে তুলবেন এমনই স্বপ্ন ছিল কৃষকদের। সম্প্রতি আকস্মিক বন্যার পানিতে তলিয়ে গেছে তাদের সেই স্বপ্ন। কৃষকদের লোকসান পোষাতে সরকারি মূল্যে আগাম ধান সংগ্রহ শুরু করেছে সরকার। তবে পর্যাপ্ত পরিমাণে ধান না থাকায় সরকারি মূল্যে বিক্রিতে আগ্রহ নেই কৃষকদের। মানে বৃষ্টির কারণে আমাদের হেত কি সব পানি দলের মধ্যে গেছি গে, যে একের হেত কাটাইতে লাগতো 3000 টাকা, এই হেত লাগে 9000 টাকা। রেনফিন আছে, রেনফিন তাহলে তো রেনফিন দেওয়ার মতন কোনো সহযোগিতা নাই। কেমনে দিব দাম তো কেমনি তো না। কৃষকরা জানান চাষাবাদের অর্ধেকই পানিতে পচে নষ্ট হয়ে গেছে। যেসব ধান কাটা হয়েছে সেগুলো বছরের খাবারের খোরাক হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আর আমাকে যাও আছে মনে করেন তা কিছু ক্ষতির সামনে তুলছি, আপাতত চলন চাই। যারা কাজ করছে এরা নিচ্ছে গিয়া অর্ধেক, আর আমরা অর্ধেক আনছি। এর মধ্যে তোমরা আনার পরে দেখা গেছে এখানে ওই যে মেঘ বৃষ্টির কারণে এগুলা ধান গেরা আইছে, আমরা ধান প্রায় তোমার নষ্ট হওয়ার পথে। এই টিকটক মানে 10% ধান মনে আমরা এগুলা আছে। জেলায় 8090 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 115 মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে, আজকে আরো বাড়বে। আশা করি শত বাধা সত্ত্বেও আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। তাদের ধান শুকানোর ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে। আমাদের গুদাম চত্বরে তারা বীজা ধান ইচ্ছে করলে নিয়ে শুকাতে পারবে। আকস্মিক বন্যায় 350 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত 23,000 কৃষকের তালিকা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 ক্যাটাগরিতে সহযোগিতার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আখলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। মাদারীপুরে একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকায় 3 বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মিষ্টি বারোই। রোববার বিকেলে ওই বাড়িতে যান তার চাচাতো ভাই চিন্ময় দাস সহ পরিবারের 3 সদস্য। ওসি জানান, রাতে মিষ্টি বারোই এক রুমে ঘুমান, আরেক রুমে চিন্ময় সহ বাকিরা। মাঝরাতে পুলিশকে ফোন করেন মিষ্টি বারোই। পরে ঘরের দরজা ভেঙে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস ও তাদের 8 মাসের সন্তান। কোরবানির ঈদকে সামনে রেখে নরসিংদীর খামারিরা ব্যস্ত সময় পার করছেন। তাদের দাবি, কাঁচা ঘাস, খড়, ভুসি সহ প্রাকৃতিক খাবারের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে পশু, ফলে এগুলোর চাহিদা বেশি। আসছে কুরবানি, পশুর যত্নে তাই ব্যস্ত খামারিরা। দেশের বিভিন্ন হাট ঘুরে ঈদের 6 থেকে 11 মাস আগেই গরু, মহিষ ও ছাগল কিনে লালন পালন শুরু করেন নরসিংদীর খামারিরা। খামারিদের দাবি, কোনো ধরনের ক্ষতিকারক ঔষধ প্রয়োগ ছাড়া শুধুমাত্র কাঁচা ঘাস, খড়, ভুসি সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে পালন করা হচ্ছে এসব পশু। খাবার দেই, আমরা ছোলাবুট দেই, ভুট্টা দেই, গমের ভুসি দেই, আবার ধানের আবার কুড়া আছে, এই কুড়াটা দেই। এগুলো মিলিয়ে ছিলাইয়া মনে করেন 27টা পর একখানা মিক্সার কিনা ওই খাবারটা বানাই দিই। তবে গো খাদ্যের দাম বেশি হওয়ায় এবার পশুপালনে গুনতে হচ্ছে বাড়তি খরচ। সেই সাথে দেশের বাইরে থেকে পশু আমদানি হলে আশানুরূপ লাভ না হওয়ার আশঙ্কাও রয়েছে কোনো কোনো খামারির। এবার খাদ্যের দাম অনেক বেশি, কিন্তু গরুর বাজার বর্তমানে খুবই দাম কম। তো এবার মনে হয় না বেশি একটা লাভবান হতে পারবো। সবগুলো দেশীয় খাবার আসলে অনেক খামারের ইনজেকশন দেওয়া গরু স্বাস্থ্য বাড়া, এগুলো আমাদের মধ্যে নাই। যে এই গরুটা দেশের মধ্যে ভালোভাবে মানে ভালো খাবার দিয়ে পালন করা হয়েছে, ওই রকম একটা গরু কুরবানি দেওয়ার আশা আছে। হাইব্রিড টাইব্রিডের মধ্যে যাওয়ার ইচ্ছা নেই আমার। দেশি পদ্ধতিতে যেটা পালন করা হয়েছে ওই গরুটাই বাছাই করার ইচ্ছা আছে আমার।
আসন্ন কুরবানির হাটে ভিন্ন দেশ থেকে পশু আমদানি বন্ধে প্রশাসন সজাগ রয়েছে বলে জানান জেলার প্রাণী সম্পদ বিভাগ। আমাদের যেহেতু সক্ষমতা রয়েছে, আমাদের এই বছর সারা দেশে 22 লক্ষ গবাদি পশু আমাদের আরো কোরবানির দিকে যেটা আমাদের উদ্যোগে থাকবে সারা দেশে, সেই লক্ষ্যে আমরা কোনোভাবেই আশেপাশে কোনো জায়গা থেকে যেন গবাদি পশু আমাদের দেশের নাম হতে পারে। খামারিরাও আসলে এটা আশা করে যে এই সময় তারা একটু লাভজনকভাবে তারা গবাদি পশুগুলো বিক্রি করবে। আমরা আশা করছি যে এবছর এটা হবে না, কোনো বছরই হয়নি, ইনশাল্লাহ এবছর আরো এটা হবে না, কারণ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের যথেষ্ট দৃষ্টি রয়েছে এটার জন্য কোনো আশপাশ থেকে যেন কোনো গবাদি পশু আমাদের দেশে না থাকতে পারে, সেই লক্ষ্যে তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবছর নরসিংদীতে ৭৮,৬৪৫টি কোরবানির পশু চাহিদার বিপরীতে ৮৫,৯০৫টি কুরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। অনির্বাণ সাহা, দীপ্ত, বার্তাকক্ষ। শেরপুরের মাঠ জুড়ে সোনালী ধানের সাথে তৈরি হচ্ছে ধান বীজ। জেলার কয়েকটি গ্রামে উন্নত জাতের হাইব্রিড ধান বীজ উৎপাদন করে সফলতা পেয়েছেন কৃষকরা। দেশের শীর্ষ বীজ কোম্পানিগুলো মাঠ থেকে ময়েশ্চার নিয়ন্ত্রণ, শুকানো ও প্যাকেটজাত সহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। এতে তৈরি হয়েছে স্থানীয় কর্মসংস্থান, বেড়েছে মানসম্মত বীজের যোগান। সোনালী ধানের এই মাঠগুলো এখন নতুন সম্ভাবনার গল্প বলছে। খাদ্যের যোগানের পাশাপাশি উৎপাদন হচ্ছে উন্নত জাতের হাইব্রিড ধান বীজ। শেরপুর জেলার বেশ কয়েকটি গ্রামে এবার সহস্রাধিক একর জমিতে আবাদ হয়েছে উন্নত জাতের বীজ, যা বদলে দিচ্ছে গ্রামের অর্থনীতি। 3 বছর ধরে আছে, আমরা শ্রমিক, আমরা 3-4 মাস কাম করি, তাতে আমরা ভালোই চলি। এখানে এই বীজ দান আসার পরে আমাদের অনেক কর্মসংস্থান হয়েছে। আমরা যে জমিগুলা ওদেরকে দিছি, তাতে আমার মনে হয় যে আমার দ্বারা আমি লাভবান। একাধিক বীজ কোম্পানি স্থানীয় কৃষকদের জমি নিয়ে উৎপাদন করছে ধান বীজ। নিজস্ব কৃষিবিদ ও প্রশিক্ষিত মাঠ কর্মীদের সার্বক্ষণিক তদারকিতে চলছে পরিচর্যা, পরাগায়ন, ধান কাটা ও শুকানোর কাজ। শ্রমিক শ্রেণীর মানুষের সুবিধা হয়েছে সবচেয়ে বেশি, যেখানে আমাদের এই প্রজেক্টে যে শ্রমিক লাগে, কৃষক যদি নিজের জমিতে ফসল আবাদ করতো এত শ্রমিক লাগতো না, এর অর্ধেকেরও কম শ্রমিক লাগতো। সেই ক্ষেত্রে শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে। এই জমিগুলা কৃষকরা আবাদ করলে তো ওইভাবে লাভবান হতে পারে না, তারা তো ওই পাবলিকের কাছে দিয়ে গেলে 1 একর জমি মিটায় দেয়, ওই 8,000-9,000 টাকা পাই। আমরা এই জায়গায় আপনার 14,000 টাকা একর দিচ্ছি। আগামী বছরগুলোতে উৎপাদন আরো বৃদ্ধি পাবে বলে আশা জেলা বীজ প্রত্যয়ন অফিসারের। কিভাবে উন্নত জাতের হাইব্রিড বীজ উৎপাদন করা যাবে এবং মানসম্মত বীজটা তারা যাতে সরবরাহ করতে পারে, এ ব্যাপারে আমরা তাদেরকে বীজ প্রত্যয়ন এজেন্সি শেরপুরের পক্ষ থেকে পরামর্শ দিয়েছি। কৃষকের ঘাম আর কোম্পানিগুলোর সহায়তায় ধান বীজ এখন একটি ফসল নয়, হয়ে উঠছে নতুন অর্থনৈতিক সম্ভাবনার নাম। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তাকক্ষ। ঈদুল আজহা ঘিরে সারা দেশে 720টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করছে টিসিবি। 11 মে থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আরও 4 দিন। কম দামে এসব নিত্যপণ্য কিনতে টিসিবির ট্রাকের পেছনে প্রতিদিনই বাড়ছে সাধারণ মানুষের ভিড়। তবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পণ্য না পাওয়ার অভিযোগ যেমন রয়েছে, একই সাথে রয়েছে ওজনে কারচুপি ও বেশি দাম নেওয়ার অভিযোগও। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম আর সেই চাপ সামলাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ভরসা টিসিবির ট্রাক। কিন্তু স্বস্তির এই পণ্য পেতেও মানুষকে পড়তে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে। আমরা খোঁজ নিয়ে দেখি কি বলছেন সাধারণ মানুষ। যে বলে আসি, গাড়ি আসে না, তারপরে মানুষে মারামারি করে, ধাক্কাধাক্কি করে, না নিয়েই চলে যায়। বাসায় অনেক কাজ ফালায় রেখে আসছি, বাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছি, অনেকক্ষণ দেরি হইতেছে, 2 ঘন্টা ধরে দাঁড়ায় নিছি। আমার এই বাচ্চাটা নিয়ে রান্না বাড়া করতে হয়, দেরি হয় ওনাদের মাল দিতে, ঠিক মতন পাওয়া যায় আবার পাওয়াও যায় না। সকাল গড়িয়ে দুপুর, তারপরও শেষ হয় না অপেক্ষা। কেউ আবার এসেছেন ভোর থেকে, আবার কেউ প্রয়োজনীয় কাজ ফেলে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। সীমিত সংখ্যক পণ্য হওয়ায় কখনো আবার নির্ধারিত সংখ্যক মানুষের মধ্যে পণ্য বিক্রি শেষে বন্ধ হয়ে যায় টিসিবির কার্যক্রম। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। একজন আইসা পায় না, আর কোথায় কবে মাল দিব সেটারও নির্ধারিত কোনো স্থান নেই। আবার কিছু কিছু আছে মানুষ আছে কি করে, বাড়িওয়ালা গাড়িওয়ালারাও পায়, কিন্তু নির্মায়ের মানুষেরা কম পায়। 3-4 ঘন্টা ওর লাগে এটি পাইতে। যারা লাইনে দাঁড়ায় মোটামুটি পায়, কিন্তু লাস্টের দিকে শেষ হয়ে গেলে তো দিতে পারবে না।
টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে মানুষের মধ্যে হুড়োহুড়ি দেখা গেলেও অতিরিক্ত দাম আদায় ও ওজনে কম দেওয়ার অভিযোগ কারো কারো। 10 টাকা বেশি নিছে, 500 টাকা, 490 টাকা নেয় ব্যাগ সহ, কিন্তু 10 টাকা করে বেশি রাখতেছে। 20 গ্রাম করে ডাউল কম দিচ্ছে, আর ব্যাগের দাম 5 টাকা, অথচ নিচ্ছে 20 টাকা। অন্য জায়গায় মনে করেন 490 টাকা নেয়, এখানে ওনারা 500 টাকা করে রাখতেছে, এবং ডালও বেশি দেয় না। 490 টাকা 10 টাকা করে ডাউল দিয়ে দিচ্ছি 500 টাকা। নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে সরকার, তবে চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় মানুষের দীর্ঘ লাইন যেমন বাড়ছে, একই সাথে বাড়ছে ভোগান্তি। টিসিবি কার্যক্রমকে আরও সুশৃঙ্খল এবং পর্যাপ্ত করার দাবি ভুক্তভোগীদের। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক স্বস্তি নয়, সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 8 জন নিহত হয়েছে। এর মধ্যে আল বালাহ এলাকায় 3 জন, বাকিরা খান ইউনিস ও বেইত লাহিয়া এলাকায় প্রাণ হারিয়েছে। ইসরায়েলের এই হামলা শুধু সাধারণ নাগরিকদেরকেই লক্ষ্যবস্তু করছে না, যুদ্ধবিধ্বস্ত এলাকায় যেসব সংগঠন সেবা দিয়ে যাচ্ছে তাদেরকেও হামলার লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে হামাস বলছে এটি পরিকল্পিত নতুন ধরনের গণহত্যা। এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার সমালোচনা করেছে হামাস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে পরিচালিত পরিকল্পিত গণহত্যায় এখন পর্যন্ত মোট 72,760 জন প্রাণ হারিয়েছে। যুদ্ধবন্ধের আলোচনা থমকে যাওয়ায় ইরানের সময় ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত আলোচনার পদক্ষেপ না নিলে ইরানের আর কিছুই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবে সুনির্দিষ্ট কোনো ছাড় দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে আপোষ না করার কারণে আলোচনায় অচলাবস্থা দেখা দিতে পারে। এদিকে গতকাল সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সৌদি আরব জানিয়েছে তারা 3টি ড্রোন হামলা প্রতিহত করেছে। কারা হামলা করেছে এই বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অনেকটা সুবিধাজনক অবস্থানে থাকায় হরমুজ প্রণালীতে নৌযানের পাশাপাশি সাবমেরিন কেবল থেকেও টোল আদায় করতে চায় ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম এই সংক্রান্ত খবর দিয়েছে। সাবমেরিন কেবল কোম্পানিগুলো মাশুল পরিশোধ করতে না চাইলে তেহরান সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে, ফলে ইন্টারনেট সেবায় নেমে আসবে বিপর্যয়। বিভিন্ন দেশের পণ্যবাহী জলযানের 5 ভাগের 1 ভাগ পারাপার হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় এই প্রণালী অবরোধ করে বেশ লাভবান হয়েছে তেহরান। এবার স্থায়ীভাবে ফি ধার্য করতে চায় তারা। হরমুজের তলদেশে থাকা সাবমেরিন কেবলের মাধ্যমে যে ইন্টারনেট সরবরাহ করা হয় তা ব্যবহার করে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ। গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজনের মতো বড় বড় জায়ান্ট হরমুজ প্রণালী ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সাবমেরিন কেবল বিচ্ছিন্ন করে দেয় তাহলে মারাত্মক সংকটে পড়বে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা। ইন্টারনেটের গতি কমার পাশাপাশি ব্যাহত হবে ব্যাংকিং কার্যক্রম, সামরিক যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্লাউড অবকাঠামো। একই সঙ্গে আরব দেশগুলোর আমদানি রপ্তানিও ব্যাহত হতে পারে ব্যাপকভাবে। ভারত, সিঙ্গাপুর সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়বে। হরমুজের পাশাপাশি লোহিত সাগর নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য ইরান সমর্থিত হুথিদের। ইয়েমেন ভিত্তিক এই গোষ্ঠীও একই রকম শর্ত আরোপ করতে পারে বাবেল মানদেব প্রণালীতে। এর ফলে সংকট মারাত্মক আকার ধারণ করবে। 2024 সালে হুথি যোদ্ধাদের হামলায় একটি জাহাজ ডুবে যাওয়ায় সে সময় 3টি সাবমেরিন কেবল ছিঁড়ে যায়। এর ফলে ওই অঞ্চলে শতকরা প্রায় 25 ভাগ ইন্টারনেট সরবরাহ ব্যাহত হয়। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী কোনো দেশের জলসীমায় স্থাপিত তার বা পাইপলাইনের জন্য ফি নিতে পারবে ওই দেশ। ইরান এই কনভেনশনে সই করলেও পরে তা অনুমোদন দেয়নি বিপ্লবী সরকার। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। 11 জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। 3 আয়োজক দেশের একটি মেক্সিকো। দেশটির গুয়াদালাহারা শহরের আইকনিক অ্যাক্রন স্টেডিয়ামের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠের সবুজ গালিচা থেকে গ্যালারি সবখানেই লাগছে নতুনের ছোঁয়া।
2026 বিশ্বকাপ ফুটবলের দামামা বাজতে শুরু করেছে। এই মহাযজ্ঞ সামনে রেখে মেক্সিকোর ঐতিহ্যবাহী শহর গুয়াদালাহারায় এখন চলছে ভিন্ন এক উৎসবের আমেজ। খেলা শুরুর মাসখানেক আগেই শহরের অ্যাক্রন স্টেডিয়ামের নিয়ন্ত্রণ বুঝে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলছে ভেন্যু প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ। স্টেডিয়ামের সবচেয়ে বড় পরিবর্তন আর চমক লুকিয়ে আছে এর সবুজ গালিচায়। পুরনো ঘাসের বদলে বিছানো হয়েছে অত্যাধুনিক হাইব্রিড টার্ফ, সাথে প্রাকৃতিক ঘাসের সতেজতা মিলিয়ে তৈরি হয়েছে টেকসই সিনথেটিক ফাইবার। খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং মাঠকে আরও দীর্ঘস্থায়ী করার এই উদ্যোগ এরই মধ্যে ফিফা থেকে স্বীকৃতি পেয়েছে। ভিআইপি জোন থেকে শুরু করে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা মনিটরিং এর মাধ্যমে সবখানেই আধুনিকতার পরশ লেগেছে অ্যাক্রনের প্রতিটি প্রান্তে। এই স্টেডিয়ামে দর্শকদের চলাচল নির্বিঘ্ন করতে নতুন রূপে সাজানো হয়েছে প্রবেশপথ ও সুবিশাল পার্কিং এলাকা। সব মিলিয়ে অ্যাক্রন স্টেডিয়াম এখন আর কেবলই একটি ফুটবল ভেন্যু নয়, এটি হয়ে উঠেছে প্রযুক্তি আর নিখুঁত প্রস্তুতির এক অসাধারণ প্রতীক। বিশ্বমঞ্চে মেক্সিকোর ফুটবল উন্মাদনা আর গুয়াদালাহারা শহরের ঐতিহ্যকে আরও একবার নতুন করে তুলে ধরতে পুরোপুরি প্রস্তুত এই শহর। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।